আজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ কেন্দ্রবিন্দু মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের সুভাষদার এই চায়ের দোকান থেকে চায়ের চুমুক দিতেই আজ একটি কথা না বললেই নয়। ইতিহাস ঐতিহ্য মুন্সিগঞ্জ নিয়ে কথা বলবো। সর্বদক্ষিণের কেন্দ্রবিন্দু মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মুন্সিগঞ্জের পাশেই সড়ক পথে সুন্দরবন। আর আপনাদেরকে আজকে আমি তথ্য জানাবো যে এই মুন্সিগঞ্জ অঞ্চল কিভাবে জনপদ বিস্তৃত লাভ করে এবং এটিকে আবাদ করা হয়। আপনারা জানেন যে তৎকালীন সময়ে অত্র অঞ্চলটি তখন জঙ্গলে জনাকীর্ণ, মানে গাছগাছালি এবং পশু পাখি প্রাণী এই অঞ্চলেই ছিল। তখন এই অঞ্চলে কালীচরণ মুন্সি নামক যে ব্যক্তি ছিলেন তিনি প্রথম 1311 সালে এই অঞ্চলটিকে আবাদ করেন। আপনারা জানেন যে তৎকালীন সময়ে জমিদার হরিচরণ রায়বাহাদুর তার অধীনেই তার কালেক্টরেটে চাকরি করতেন কালীচরণ মুন্সি। এই কালীচরণ মুন্সি তিনি এই মুন্সিগঞ্জ আবাদ করেন। আপনারা জানেন যে তিনি মুন্সিগঞ্জ যে নামকরণ হয় মুন্সি কালীচরণ মুন্সি থেকে আপনার মুন্সিগঞ্জ। দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। মুন্সিগঞ্জ বাজারের এই অত্র অঞ্চলের আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে তৎকালীন সময়ে অত্র অঞ্চল এই সুন্দরবন জঙ্গল কেটে আবাদ করে এখানকার মানুষের বসবাস করার উপযোগী করে তোলা হয়েছিল। আপনারা জানেন যে তৎকালীন এই অত্র অঞ্চলের জমিদার হরিচরণ রায়বাহাদুর তার কালেক্টরিতে চাকরি করতেন কালীচরণ মুন্সি নামে জনৈক ব্যক্তি। এই কালীচরণ মুন্সির বাড়ি বা তার পারিবারিক ইতিহাস সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও তিনি হরিচরণ রায়বাহাদুরের কালেক্টরিতে তিনি মুন্সেফগিরি চাকরি করতেন। আপনারা জানেন তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতের সবচেয়ে নান্দনিক চাকরি ছিল দারোগাগিরি এবং মুন্সেফগিরি। তো এই মুন্সেফগিরি থেকে মুন্সি বাবু তো কালীচরণ মুন্সি 1311 সালে এই মুন্সিগঞ্জ অঞ্চলটি আবাদ করেন। তো তারই নাম মুন্সি থেকে এই মুন্সিগঞ্জ নামের উৎপত্তি। এবং অত্র অঞ্চলের নামকরণগুলো কিভাবে হয়েছিল আপনারা জানেন যে এই সড়ক পথে সাতক্ষীরার সুন্দরবনের দেখার একটা অন্যতম নিদর্শন এই যে পাশেই আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এর পাশেই কিন্তু সুন্দরবন, বেশি দূরে নয় 100 ফিট দূরেই সুন্দরবন। আপনারা জানেন যে অত্র অঞ্চলটি তৎকালীন সময়ে সুন্দরবনে বিস্তৃত ছিল এবং এই অঞ্চলে জঙ্গল কেটে আবাদ করে মানুষের বসবাস করার জন্য তৎকালীন সময়ের রাজা প্রতাপাদিত্য এবং জমিদার হরিচরণ রায়বাহাদুর তিনি উদ্যোগ নিয়ে এই অঞ্চলটিকে আবাদ করে মানুষের বসবাসের উপযোগী করেছিল। তৎকালীন সময়ের 1311 সালে এই মুন্সিগঞ্জ নামক স্থানটি জৈনিক কালীচরণ মুন্সি তিনি আবাদ করেছিলেন। এটা আপনারা জানেন যে কালীচরণ মুন্সি এই মুন্সিগঞ্জ বাজারেই তৎকালীন সময়ে মুন্সিগঞ্জ হাট ছিল, এই মুন্সিগঞ্জ হাটেই তৎকালীন সময়ে একটি কাছারি তিনি নির্মাণ করেছিলেন। আর আপনারা জানেন যে জমিদার হরিচরণ রায়বাহাদুর সেই মুন্সিগঞ্জ এস্টেটটিকে তাকে কী কারণে বা কোন কারণে তাকে দিয়েছিলেন আপনারা জানেন যে মুন্সিগঞ্জটি তার অধীনেই জোট বন্দোবস্তি করেন। সেখানে কালীচরণ মুন্সি তার এই মুন্সিগঞ্জ লাটটি তিনি দেখাশোনা করতেন। তারপরে তিনি মুন্সেফগিরির চাকরির বদলিজনিত কারণে তিনি এই অঞ্চলটি তিনি কলিকাতার বরাহনগরের জমিদারদের কাছে তিনি বিক্রি করেছিলেন। তার কারণেই এই অত্র অঞ্চলের মানুষজন সেই সময় কাছারির খাজনা দিতে কলিকাতায় যেয়ে সেই খাজনা পরিশোধ করে আসতেন। অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলের কাছারিরা নকিপুর জমিদার হরিচরণ রায়বাহাদুরের কাছারি বাড়িতে খাজনা দিতে গেলেও এই অত্র অঞ্চলের মানুষ ঠিক তৎকালীন সময়ে কলিকাতার বরাহনগরের জমিদারদের কাছে খাজনা দিয়ে আসতেন। আপনারা জানেন যে তখন বাংলা 1314 সালে এই অত্র অঞ্চল পুরোপুরি মানুষের বসবাসের জন্য জনপদ বিস্তৃত লাভ করা হয় এবং সুন্দরবনের কিছু অংশ এই দেখতে পাচ্ছেন যে এখনও এই যে চুনকুড়ি নদীর পাশে এবং তার ওপাশেই সড়ক পথে এখান থেকে সুন্দরবনটি দেখা যায়। আর তারপরে এই অত্র অঞ্চলের আরও যে নামকরণগুলো আছে সেই অঞ্চলগুলোর নামকরণগুলো নিয়ে আমি বলবো যে কুলতলি খাল, কুলতলি নদী বা এটা কুলতলি খাল এখন বর্তমানে কুলতলি খালের পূর্ব সাইডে কালীনগর চক, তার মানে কালীচরণ মুন্সির নাম অনুসারে কালীচরণ মুন্সির নাম অনুসারে কালীনগর চক এবং কুলতলি নদীর পশ্চিম সাইডে তারই ছোট ভাই মথুরবাবুর নাম অনুসারে মথুরার চক। ঠিক এইভাবে দুইটি পার্টে এই কালীনগর চক এবং মথুরাপুর চকে ভাগ করা হয় এবং এই অত্র অঞ্চলের জনপদ এখানে বিস্তৃতি লাভ করে। তার ধারাবাহিকতায় পার্শ্ববর্তী এখানে নৌকা যোগে ধানের ব্যবসা প্রচলন ছিল। সেই ধানের ব্যবসা প্রচলনের পাশাপাশি ধানকালিক নামক স্থানে কুলতলি ও কদমতলি খালের মোহনা মিশে যেয়ে এখানে ধানের ব্যবসা জনপ্রিয় লাভ করায় সেখানে ধানখালি নামক স্থান এবং ধানখালি গ্রামের নামকরণ করা হয়। ঠিক এভাবে কদমতলি চক, কালীনগর চক, কুলতলি চক এবং মথুরাপুর চক এবং এখানে আইবুড়ো নদী এবং কদমতলি
নদীর মোহনা মিশে যেটাকে দোয়ামাতা বলা হয়, এই দোয়ামাতাটি হলো বর্তমান ত্রিপানি স্কুলের ত্রিপানি বিদ্যাপীঠের পাশে যে নদীর মোহনাটি ছিল, সেই নদীর মোহনাটিকে দোয়ামাতা বলা হতো। এই দোয়ামাথায় সেই সময় নদীতে জেলে জাল শুকানোর সময় নদীতে পড়ে এক জেলের করুণ মৃত্যু হয়। তখন অন্যান্য জেলেরা এই জেলেকে যখন উদ্ধার করে এবং সেই জেলের মৃত্যুর কারণে সেই স্থানটিকে নামকরণ করা হয়েছিল জেলেখালি নাম। ঠিক এইভাবে এই অত্র অঞ্চলে 1313 এবং 1314 সালে জমিদার হরিচরণ রায়বাহাদুর এই অত্র অঞ্চলে মানুষদের জনপদে বসবাসের জন্য এই অঞ্চলটিকে আবাদ করে কুলতলির এই জনপদের যে কথাটি না বললেই নয়, বিগত বেশ কয়েক বছর আগে ডেনমার্কের রানী অর্থাৎ সে দেশের প্রধানমন্ত্রী এই কুলতলি গ্রামেই পরিদর্শনে আসছিলেন এবং এখানকার মানুষের কৃষি এবং মৎস্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য পাশাপাশি সুন্দরবনকে সুরক্ষা সহ এই অত্র অঞ্চলের মানুষের জনপদ এবং তাদের ভাগ্য উন্নয়নের চিন্তা চেতনা নিয়ে এই কুলতলি গ্রামেই তিনি এসে পরিদর্শন করেছিলেন এবং এখানকার কৃষি এবং মানুষের বসবাসের যুগোপযোগী বসবাস করার জন্য এই অত্র অঞ্চলে সিএনআরএস যে সংস্থাটি আছে সেই সংস্থার মাধ্যমে তিনি এখানে অর্থায়ন করে খাল খনন থেকে শুরু করে এই অত্র অঞ্চলের কৃষি প্রযুক্তিকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার জন্য তিনি বেশ উদ্যোগ নিয়ে তিনি এই কুলতলি গ্রামেই এসেছিলেন। বলছিলাম যে মুন্সিগঞ্জ অঞ্চলের নামকরণ এবং অত্র অঞ্চলের ইতিহাস ঐতিহ্য নিয়ে 1313 সালে মুন্সিগঞ্জ আবাদের পাশাপাশি যখন হরিচরণ রায়বাহাদুর চিন্তা করলেন যে জনপদের বিস্তৃত আরও করা উচিত, তার ধারাবাহিকতায় বাংলা 1313 সালে তিনি হরিনগর অঞ্চলটি জঙ্গল কেটে আবাদ করেন এবং নিজের নাম অনুসারে হরিচরণ রায়বাহাদুর চৌধুরীর নাম অনুসারেই এই হরিনগর অঞ্চলটি তিনি নামকরণ করেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের কাছারিবাড়ি উঠে গিয়ে যখন কলিকাতার বরাহনগরে যখন খাজনা দিতে যায় প্রজারা, তখন তিনি চিন্তা করলেন যে অত্র অঞ্চলের মানুষের খাজনা দিতে যাতে অসুবিধা না হয়, তখন তিনি 1314 সালে এই স্থানটিতেই মুন্সিগঞ্জের নতুন কাছারি বাড়ি প্রতিষ্ঠা করেন। আজ সেই কাছারি বাড়ির ধ্বংসাবশেষ থেকেই দাঁড়িয়ে কথা বলছি, যেটা কিনা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনিয়ন ভূমি অফিস। তো জমিদার হরিচরণ রায়বাহাদুর এই 1314 সালে পার্শ্ববর্তী চুনকুড়ি গ্রাম এবং 1315 সালে মোরাগাং, যেটাকে মানে পরিমার্জিত রূপ মিরগাং নামকরণ করেন। আপনারা জানেন যে তৎকালীন সময়ে এই সুন্দরবন অঞ্চলে যে সমস্ত গাছগাছালি মানে মনে করেন যে আপনার গেওয়া গাছ, তা গেওয়া গাছের সেই যেখানটিতে হতো সেখানে 3-4 একর ধরেই সেই গেওয়া গাছ, এই গেওয়া গাছ কেটে আবাদ করে সেখানে গেওয়া থেকে গেউরো, এই গেউরোর পরিমার্জিত রূপ গাবুরা। আর পার্শ্ববর্তী যে গোলবাগান ছিল সেই গোলবাগান আবাদ করে গোলবাগান থেকে গোলপাতা কেটে সেই পাতাখালি তৎকালীন পদ্মপুকুর ইউনিয়নের বিস্তৃতি লাভ করে এবং তার ধারাবাহিকতায় হেতাল গাছ কেটে আবাদ করা হয় হেতালখালি এবং সেখানে যে এখানকার যে নামকরণ ঠিক এইভাবে বিভিন্ন যে সুন্দরবনের যে অপরূপ সৌন্দর্য ঐতিহ্য তার নামকরণের পাশাপাশি এই অঞ্চলের নামকরণগুলো করা হয়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে নিহত এই বদ্ধভূমির স্থানটির সামনে এই মন্দির নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে অত্র অঞ্চলে 2টি জায়গায় গণহত্যা করা হয়। এক হলো এই মুন্সিগঞ্জের হরিনগরের এই স্থানটিতে এবং পার্শ্ববর্তী বড়িগলনি ইউনিয়নের কোয়ালবাড়ি নামক গ্রামে নদীর চরে, সেখানে তার পিছিয়ে গণহত্যা করা হয়েছিল। সেখানে আপনারা জানেন যে এই বদ্ধভূমি সংরক্ষণের দায়িত্ব সরকার এবং প্রশাসনের। আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরছি এবং এই অত্র অঞ্চলের পিতা তৎকালীন সময়ের রাজা প্রতাপাদিত্য এবং জমিদার হরিচরণ রায়বাহাদুরের প্রতিষ্ঠা করা হরিনগর এবং তারই নামকরণ করা তার কনিষ্ঠ পুত্র যতীন্দ্রনাথ রায় চৌধুরীর নামেই এখানকার যতীন্দ্রনগরের নামকরণ করা হয় এবং তার ছেলের নামেই এই অত্র অঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আপনারা জানেন যে চুনকুড়ি, কদমতলি, ধানখালি, কালীনগর, জেলিয়াখালী, যতীন্দ্রনগর, হরিনগর সবই সেই জমিদারের প্রতিষ্ঠা করার নাম। আপনারা জানেন যে অত্র অঞ্চলের মানুষ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে সম্প্রীতি ও ভালোবাসার মেলবন্ধনে বসবাস করছি আমরা। আর এই অত্র অঞ্চলের সংরক্ষণ, ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের সরকারের, প্রশাসনের। এখানে আমাদের সবচেয়ে বড় ইতিহাস ঐতিহ্য সাক্ষ্য বহন করে সুন্দরবন। এই সুন্দরবন সুরক্ষা এবং সুন্দরবনের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং এখানকার স্মৃতি বিজড়িত স্থানগুলোকে মানুষের বা দর্শনার্থী এবং ইতিহাসবিদদের সামনে তুলে ধরার জন্য এটা আমাদের সকলেরই দায়িত্ব। তো আপনারা জানেন যে এই অত্র অঞ্চলের জমি
যে বন্দোবস্ত করা হয়, যেটা কিনা এখানকার মানুষজন তাদের জঙ্গল কেটে বাপ ঠাকুর দাদাদের হাতকাটালি সম্পত্তির নামে এটা পরিচিত। আপনারা জানেন যে এই জমিগুলো তৎকালীন সময়ে জমিদার, তালুকদার এবং গাতিদারদের অধীনেই ছিল। তারপরে ডিএসআরএস খতিয়ান সর্বশেষ 1962 সালে প্রজাস্বত্ব বিলি বন্দোবস্ত আইনের অ্যাক্টের আওতায় এটাকে এসএ খতিয়ানের অন্তর্ভুক্ত করে স্ব দখলীয় ব্যক্তিদের অধীনে এটা রেকর্ডভুক্ত করা হয় এবং সর্বশেষ বিআরএস জরিপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে এই অঞ্চলটির সকল জমিজমা বিআরএস রেকর্ডের খতিয়ানের অন্তর্ভুক্ত করে এই অঞ্চলের মানুষদের বসবাসের স্বীকৃতি হিসেবে দলিল হিসেবে সনদ অন্তর্ভুক্ত করা হয়। আপনারা জানেন যে আজ সাতক্ষীরা জেলার এই মুন্সিগঞ্জ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি মধুসূদন মণ্ডল তথ্য তুলে ধরেছিলাম। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় আজকে এই পর্যন্তই।